আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 8 মার্চ 2021। বলতেই হয় যে গতদিন আমরা ঐতিহ্যবাহী 7 মার্চ আমাদের বাঙালি হৃদয়ে মননে, আমাদের কৃষ্টিতে, আমাদের সভ্যতায় যে মাইল ফলকে তৈরি করেছিল সেটি কারোই অজানা নয়। বঙ্গবন্ধুর সেই 7 মার্চের ভাষণ বাঙালিকে যেভাবে একত্র করতে পেরেছিল এবং নিজের লাল সবুজ পতাকাটি আরবার প্রয়াসে এবং নিজের ভেতরে যে বেগবান স্ফুলিঙ্গের তাড়না অনুভব করেছিল এবং বিশ্ব দরবারে ঐতিহ্যবাহী ভাষণের মধ্যে এটি একটি অন্যতম। এই দিনটিকে স্মরণ করে আজই 8 মার্চ আজকে আমার এই অনলাইন পাঠদান সেশনের শুরু করতে যাচ্ছি। আজকে আমার ক্লাসটি পাঠদানটি অনার্স প্রথম বর্ষের সাথে শুরু হতে যাচ্ছে। অনার্স প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের যেখানে বলতে চাচ্ছি যে আমরা দেখতেই পেয়েছি যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রেক্ষাপটই আমাদের বাকি কার্যক্রমগুলো এবং কলেজ খুলবার সিদ্ধান্ত হবে এবং পরীক্ষাগুলো নিয়ম মতো এবং নিয়মতান্ত্রিকভাবেই অনুষ্ঠিত হবে, সেটি কারোই অজানা নয় কিংবা বুঝবার কথাও নয়। তো যাই হোক, ওই একটি কথাই, ছাত্রনাম অধ্যয়নম তপ। আসলে অধ্যবসায় বা এই তপস্যাই আসলে অধ্যয়নী ছাত্রদের তপস্যা। এই আত্মবাক্যটিকে মননে রেখেই আমি তোমাদের নিমিত্তে আজকের এই সেশনে শুরু করতে যাচ্ছি। আমার আজকের সেশন অনার্স ফার্স্ট ইয়ারের সাথে প্রথম বর্ষের যে কোর্স কোড 21-1001 বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস এবং সংস্কৃতির যে কোডটি আছে, সেই কোডের একটি অংশ হচ্ছে প্রাচীন জনপদ। আমি দেখতেই পাচ্ছি বা আমি আলোচনায় যাব যে প্রাচীন জনপদের প্রাচীন বাংলার জনপদ ওল্ড টাউনশিপ অফ বাংলা। আমি এই অংশটুকু বা এই টপিকটুকু আজকের পাঠের জন্য নির্বাচন করার আসলে যে কারণগুলো আমার কাছে মনে হয়েছে যে ইটস এ ইম্পর্টেন্ট টপিক টু আস। বিগত বছরে ব্যক্তি জীবনে কিংবা তোমাদের নানা রকম চাকরির ইন্টারভিউ, সেটি বিশেষ বলি বা নানান রকম পরীক্ষা দিয়ে এই জনপদের উপরে কোনো না কোনো কোয়েশ্চেন সব সময়ই যেন থেকে যাচ্ছে এবং আমার কাছে মনে হয়েছে যে এটি একটি গুরুত্বপূর্ণ টপিক। সত্যিকার অর্থে জনপদের ব্যাপারগুলোতে জনপদ কি কিংবা কোনগুলো আসলে জনপদ বলে আমরা চিহ্নিত করি, এই টপিককে ঘিরে কিছু বেসিক ধারণার আসলেই প্রয়োজন আছে বলে আমি মনে করি। সেই নিমিত্তেই আমি কিছু কোশ্চেন তোমাদের কোশ্চেন মালার ধারা থেকেই যেটি উল্লেখ করে যাচ্ছি আমি এক ঝলক। সাধারণত যেগুলো দেখা যাচ্ছে যে প্রাচীন বাংলার জনপদগুলো কি কি, বঙ্গ নামের প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায়, কোন গ্রন্থে পাওয়া যায়, রাঢ় বলতে কোন অঞ্চলকে বোঝায়, পুণ্ড জনপদের রাজধানীর নাম কি, গৌড় জনপদের পরিচয় দাও, পুণ্ড বলতে কোন অঞ্চলকে বোঝায়, প্রাচীনকালে বঙ্গ নামটি জনপদটি বর্তমানে কোন অঞ্চল এটি এবং কোন কোন অঞ্চল নিয়ে আসলে এটি গড়ে উঠেছিল, কোন শাসক প্রাচীন জনপদগুলোকে একসাথে করেছিলেন এবং বাংলাদেশের কোন অঞ্চলগুলো প্রাচীনকালের সমতট বলে পরিচিত ছিল, সমতটের রাজধানী কোথায় ছিল এবং কোন অঞ্চলের নাম হরিকেল ছিল। নানাবিধ এই শর্ট কোয়েশ্চেনের গুলোতে যেগুলি যা আমরা দেখতে পেয়েছি বা বুঝতে পেরেছি,
সেটি হচ্ছে যে একেবারেই জনপদের ভেতরগত এবং খুবই মৌলিক এবং খুবই বেসিক কিছু জিজ্ঞাসার আয়োজন এখানে আছে। এবং এদের যদি আমি আরেকটু বড় করে দেখতে যাই যে প্রাচীন বাংলার জনপদগুলোর পরিচয় দাও, কিংবা প্রাচীন বাংলার জনপদগুলোর সীমারেখা এবং পরিচিতি আলোচনা করো, কিংবা এমনও হতে পারে খ অংশের যেটি 5 নম্বরের তোমাদের যে 4 নম্বর গৌর জনপদের পরিচয় দাও, বা প্রাচীন বাংলার জনপদগুলোর সংক্ষিপ্ত পরিচয় দাও, কিংবা প্রাচীন বাংলার জনপদসমূহকে দেখাও। তো যাই হোক না কেন, দুই ধরনের কোয়েশ্চেন বাংলা কিংবা কোয়েশ্চেনের মুখোমুখি তোমরা পাও না কেন, আমার মনে হয় যে আমরা যদি এই অংশটিকে ঘিরে টপিকটিকে ঘিরে আমাদের জানার চেষ্টাটুকু সত্যিকার অর্থে থাকে বা ইচ্ছেটা থাকে, তাহলেই হয়তো সেটি থেকে আমাদের উত্তরণ কিংবা আমাদের জানার অবগাহন কিংবা আমাদের সেই জিজ্ঞাসার ক্ষুধা মিটবে বলে আমার মনে হয়। প্রসঙ্গান্তরে আমি আজকের আমাদের এই পাঠের যে টপিককে ঘিরেই আমার আজকের এই পাঠ, যে প্রাচীন বাংলার জনপদ ওল্ড টাউনশিপ অফ বাংলা, যেটি আমি করতে যাচ্ছি। ওল্ড টাউনশিপ অফ বাংলা আসলে এই জনপদের কথা আজকের থেকে না, তোমরা যখন স্কুলে ছিলে সেই হাই স্কুলের লেভেল থেকে অ্যাকচুয়ালি মোর দেন 6 থেকেই পুরোপুরি একেবারেই এই আপ টু 10 পর্যন্ত এই ধারণাটুকু ছিল। তারপরে যারা হিউম্যানিটিস নিয়ে পড়া, ইতিহাসকে নিয়ে পড়া, তাদের তো অবশ্যই জানা, এবং এখন তোমরা এসে আবার এটিকে এলাবোরেটলি জানছো। কিন্তু আমার কাছে মনে হয় যে বেসিকের সেই ব্যাপারগুলোকে আমাদের সেই মনে আছে কি না, বা ততটাই আমরা সেটাতে স্পষ্টিত কি না, আমাদের সেই ব্যাপারগুলোকে আসলে মাথায় রাখা উচিত। প্রাচীন বাংলার জনপদগুলোর কথা যদি আমরা বলতে যাই, যেটি দেখতে পেয়েছি যে এটি আসলে প্রাচীন জনপদ অ্যাকচুয়ালি কি, জনপদ আসলে আক্ষরিক অর্থে জনপদ মানে হচ্ছে লোক সমাজ। জনপদ বলতে আমরা গ্রামাঞ্চল এরকম বোঝানো হতো, বা যেখানে মানুষ বাস করে বা বসতি, অ্যাকচুয়ালি আক্ষরিক অর্থে বা স্বাভাবিকভাবে আমরা জনপদ বলতে তাকেই বুঝে থাকি। এবং যখন আমরা জনপদ মানে হচ্ছে অ্যাকচুয়ালি লোকালয়, যে যখন কিছু মানুষ একসাথে অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে যেখানে বসবাস করে, স্বাভাবিক অর্থে সেই অংশটিকে বা সেটিকেই আমরা জনপদ বলে অভিহিত করতে পারি। বা আমরা এরকম বলতে পারি যে বাংলার যে প্রাচীনকালে আসলে এই বাংলার বিভিন্ন অংশ বিভিন্ন জনপদে বিভক্ত ছিল। আমরা বাংলার কথা বলতে গেলে আজকের এই বাংলাদেশ, এটি তো আসলে একদিনে হয়নি, যেটি 71-এর মুক্তিযুদ্ধের পরেই আমরা যেটিকে নিজের করে পেয়েছি। এই বাংলাদেশ একটা ছিল, আমরা জানি যে ভারত বাংলাদেশ একসাথে আমাদের যে প্রাচীন বাংলা বলে যেটি আখ্যায়িত ছিল, এবং জনপদগুলো আসলে এই দুটি অংশকে ঘিরেই জনপদের অবস্থানগুলো চিহ্নিত ছিল। অ্যাকচুয়ালি বাংলার বিভিন্ন অংশগুলো প্রাচীনকালে, যেটি 5ম শতক থেকে আসলে যেটি 13 শতক পর্যন্ত ছোট ছোট অঞ্চল ভেদে, ছোট ছোট অঞ্চল ভাগে যেটি আসলে শাসিত হতো। এবং যেটি দেখা যায় যে আসলে 16টি জনপদে, ঐতিহাসিকদের মতে এটি একটি 16টি জনপদে এর অংশগুলো কিংবা খণ্ডগুলো ছিল বলে ধারণা করা হয় বা জানা যায়। তো প্রাচীনকালে জনপদের যে অংশটুকু যে ছিল, আমরা জানি যে এখানে আমি একটি ছবি দেখাতে চাচ্ছি, যেখানে আমরা অনেক নদ নদীর শাখা দেখতে পাবো। এবং এখানে কিন্তু পূর্ব বাংলা, আমাদের আজকের বাংলাদেশ, ভারত মিলিয়ে কিন্তু আসলে এখানে দেখতে পাচ্ছি আমরা। আমি এটি তোমাদের আপলোড দেব। আমরা এখানে বঙ্গকে দেখতে পাচ্ছি, চন্দ্রদ্বীপ, এখানে রারও আছে, পুন্ড্র আছে, এখানে বরেন্দ্র, এটি হচ্ছে হরিকেল। আমরা দেখতে পাবো এটি যে এই যে জনপদের একটি দুই বাংলাকে ঘিরে ছিল একসময় প্রাচীন বাংলা, এবং মধ্যযুগ পর্যন্ত যেটি বিস্তৃত ছিল, আমরা এটি দেখতে পেয়েছি। এবং ধীরে ধীরে এর পর্যায়ক্রমিক যে রূপটি আমরা দেখতে পাই, যে আমাদের 1947 সালে ব্রিটিশদের দেশভাগের
পরবর্তী সময়ে যে দুটি অংশে ব্রিটিশদের এই ইস্ট পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান নামে যে দুটি অংশকে ভাগ করে দেওয়া হয়েছিল, যেটি আমরা এখানে আমি আরেকটি ম্যাপের মাধ্যমে দেখাতে চাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সবুজ কালারের যে দুটো অংশ, একটি হচ্ছে ইস্ট পাকিস্তান আর একটি হচ্ছে ওয়েস্ট পাকিস্তান, এবং লাল যে অংশটুকু সেটি হচ্ছে এখনকার ভারতের অংশ। তো আমরা দেখতে পাচ্ছি যে ইস্ট পাকিস্তান, যেটি আসলে বাংলাদেশ নামে 1971-এর আমাদের এই মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেটি অবতারণা হয়েছে, বা আজকে আমরা যেখানে আলো ঝলমলে এই মুক্ত বাতাসে এবং যেখানে আমরা আমার মতো করে স্বাধীনভাবে সুন্দর করে এবং মানব মূল্যায়ন হিসেবে বা খুবই চমৎকার ভাবে আমরা আমাদের এই দেশে যেখানে আমরা মুক্তির নিঃশ্বাস নিচ্ছি। আমরা এখানে আরেকটি দেখতে পাই, আমি যেটি দেখাতে চেয়েছিলাম যে পাকিস্তান বাংলাদেশকে অ্যাটাচ আমি একটু আগেই দেখাতে চেয়েছিলাম। আমি একটু ইতিহাসের গভীরে বা ইতিহাসকে একটু মনে করতে চাচ্ছি যে এইখানে যেটি লাল সবুজ এবং লাল সবুজ অংশ দুটো, যেটি 47-এর দেশভাগের অংশ, এবং লাল অংশটুকু যেটি আমাদের ভারতের অংশ, আমরা যেটি দেখতে পাই এখানে, যেটি পশ্চিম ভারতের অংশ। এবং আমরা বাংলাদেশকে আলাদা করে আমি দেখাতে চাচ্ছি যে সাদা অংশটুকু যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের এই সুন্দর বাংলাদেশ, এবং চারপাশের যে হলুদ অবয়বের যে রেখাটুকু দেখা যাচ্ছে, এবং এখানে যে অংশটুকু এটি মায়ানমার, এবং আমরা ভারতের চারপাশে ভারত আমাদের এবং বাংলাদেশের যে অবস্থান ভারত বাংলাদেশও সেটি আমরা দেখতে পেয়েছি। আমরা পড়ছিলাম ওল্ড টাউনশিপ অফ বাংলা বা প্রাচীন বাংলার জনপদগুলো। তো জনপদের যে ব্যাপারটা প্রথমেই আমি বলে এসেছি যে সেটি হচ্ছে যে আমাদের লোকালয়, যেখানে অ্যাকচুয়ালি জনবসতি অনেক দিন ধরে বিভিন্ন জাতের বিভিন্ন বর্ণের মানুষ অনেক দিন ধরে একসাথে যেখানে খণ্ড খণ্ডভাবে যেখানে তারা বসবাস করে এসেছিল, ঠিক সেইভাবেই সেই জাতিগতভাবেই কিন্তু মৌলিক অর্থে সেই জাতিগতভাবেই জনপদগুলোর প্রাথমিক সৃষ্টি হয়েছিল বা ধারণা আমরা পেয়েছি। আমরা এখানে প্রাচীন জনপদের আমার বাংলাদেশের অংশটুকুকে ঘিরে আমি আরেকটি মানচিত্রকে দেখাতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের অংশটুকু ঘিরে এই অংশ পর্যন্ত কিন্তু আমাদের বাংলাদেশ। এখানে আমাদের কয়টি জনপদের অবস্থান ছিল আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে ব্লু কালার এবং কমলার অংশটুকু দেখতে পাচ্ছি, এটি আসলে ভারতের অংশ। এটি আসলে ভারতের অংশ যেটি আমরা দেখতে পেয়েছি। আমরা প্রাচীন জনপদগুলোকে আবারও একটু দেখাতে চাচ্ছি যে এখানে কিন্তু ভাগ করে দেওয়া আছে, যে আমরা দেখতে পাচ্ছি যে বরেন্দ্র, এন্ড দেন হচ্ছে পুন্ড্র, এবং তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি হরিকেলকে, আমরা দেখতে পাচ্ছি সমতটকে, আমরা মাঝখানে দেখতে পাচ্ছি বঙ্গকে, এবং আমরা দেখতে পাচ্ছি চন্দ্রদ্বীপ এবং রাঢ় অঞ্চলকে, নিচের দিকে রাঢ় অঞ্চলকে আমরা দেখতে পেয়েছি। আমরা এই মানচিত্রগুলো তোমাদের আপলোড দেব, এবং আমি এটিকে আরো স্পষ্টিত করার জন্য যেটি দেখাতে চাচ্ছি যে আমরা এখানে রাজধানীর অংশগুলোকেও দেখতে পাচ্ছি। আমি রাজধানীর অংশগুলোকে সেই মানচিত্রটুকুই আমি দেখাতে চেয়েছি যে আরো স্পষ্টিতভাবে রাজধানীর অংশগুলোকেও আমরা দেখে নিয়েছি। যাই হোক, আমরা পড়ছিলাম প্রাচীন বাংলার জনপদগুলো, প্রাচীন জনপদ যেগুলো আছে, যেগুলোর এক সময় সত্যিকার অর্থেই যেগুলোর অনেক গ্লোরিয়াস একটি হিস্ট্রি ছিল, আসলে খুবই ঐতিহ্যবাহী চমকপ্রদ একটি ইতিহাস যে জনপদগুলোর সত্যিই তো আছে। এবং
যেগুলোর সত্যিই তো এই বঙ্গের আজকের এই ফরমেশনের জন্যে যেগুলোর ভূমিকা অবশ্যই অনস্বীকার্য। আমি প্রাচীন বাংলার জনপদগুলোকে দেখছিলাম। এইখানে যেটি আমি একটু বলতে চাচ্ছি যে একটু আমি দেখাতে চাই যে আমরা যদি জনপদের এখানে আমি একটু কথা বলে নেই, যে তার আগেই আমি একটু কোশ্চেনগুলোতে আবারও একটু ব্যাক করতে চাচ্ছি। কোশ্চেনগুলো যদি এমন হয় যে যদি বাংলাদেশকে ঘিরে একটু খেয়াল রাখতে হবে, যদি কোশ্চেন এমন আসে যে বাংলাদেশের ভূখণ্ডে প্রাচীন বাংলার কোন কোন জনপদের অবস্থান ছিল, এটি কিন্তু একরকম। আবার যদি কোশ্চেন এমন হয় যে প্রাচীন বাংলার জনপদগুলোর পরিচয় দাও, তখন কিন্তু আমাকে পুরোটাই বাংলাদেশ এবং তার বাইরের যে অংশটুকু ভারতকে ঘিরে ছিল সেটির বর্ণনাও কিন্তু নিয়ে আসতে হবে। তো সো কোশ্চেন বুঝে যে আমার এটি কত মার্কসের কোশ্চেন এবং এর আয়তন কত হওয়া উচিত, বা অ্যাকচুয়ালি এটা এখানে কি চেয়েছে, বা জনপদের কোন অংশটাকেই আসলে এখানে বর্ণনা করতে বলেছে, আমি আশা রাখি সেটাকে মাথায় রেখেই আমাদের কোশ্চেনের বা কোশ্চেনের উত্তরে যাওয়া উচিত। এবং আমি যেটি বলবো যে শুধু এটি নয় যে কোশ্চেনের জন্যই যে জানবো তা না, অ্যাকচুয়ালি জনপদগুলোকে জানা, জনপদগুলোর ঐতিহ্য, জনপদগুলোর ব্যক্তি এবং তার মূল্যায়ন কিংবা এর গ্লোরিয়ার এর এত বেশি উজ্জ্বলতার জন্য আমরা এর পরিচয়কে জানতে চেষ্টা করব। জনপদগুলোকে ঘিরে যে জনপদগুলোর বলা হয় যে 16টি জনপদের এরকম নাম পাওয়া গিয়েছে, এবং আমাদের বাংলাদেশের অভ্যন্তরে 6টি, মতান্তরে 7টি, মতান্তরে 8টি এরকম জনপদের কথা অনেকে বলছেন। আমরা আজকের ক্লাসে সেটি দেখতে পাবো। জনপদগুলোর যে প্রাথমিকভাবেই যে নামগুলো আসলে উল্লেখ করতে চাই সেটি হচ্ছে যে যেমন বঙ্গ, গৌর, সমতট, হরিকেল, পুন্ড্র, চন্দ্রদ্বীপ, তাম্রলিপ্ত, বরেন্দ্র, কামরূপ ইত্যাদি। তো যাই হোক, আমি পর্যায়ক্রমে জনপদের আলোচনায় চলে যেতে চাচ্ছি। আমাদের ফার্স্ট জনপদ গৌর। আমি গৌর জনপদের ব্যাখ্যায় যেটি বলতে চাই যে গৌর জনপদটি আসলে কোথায় ছিল এবং গৌর জনপদের যে অংশটুকু, গৌর অ্যাকচুয়ালি তার অবস্থানটি, গৌড়ের অবস্থানটি কোথায়, আবারও আমি ম্যাপটিকে সামনে আনতে চাচ্ছিলাম। আমরা দেখতে পাচ্ছি, আমি এটি অবশ্যই আপলোড দিব, তোমরা আরো ভালো করে দেখে নিতে পারবে পরে। আমরা গৌড় জনপদকে দেখতে পেয়েছি। গৌড় জনপদে আসলে পাণিনির অর্থশাস্ত্রে প্রথম, পাণিনির অর্থশাস্ত্রে আমরা এই গৌড় পাণিনির গ্রন্থেই আমরা গৌড় জনপদের নাম প্রথমভাবে পেয়েছি, এবং দেন তারপরে আমরা কৌটিল্যের অর্থশাস্ত্রে আমরা গৌড় জনপদের উল্লেখ দেখতে পাওয়া যায়। এরপরে যা বলা যায় যে গৌড় জনপদকে ঘিরে, গৌড় জনপদকে যিনি শাসন করেছিলেন, আমি এক নজরে আসলে বলতে চাচ্ছি যে গৌড় জনপদের যে অংশগুলো আমি বলে নিই। আমাদের পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম এবং আমাদের বাংলাদেশের কিছু অংশ আমি মানচিত্রেই আমাদের দেখতে পেয়েছি যে এটি বাংলাদেশের মূল ভূখণ্ডের বাইরে, বাংলাদেশের মূল ভূখণ্ডের বাইরে এর অবস্থান, এবং কিছু অংশ আমাদের চাঁপাইনবাবগঞ্জকে নিয়ে বাংলাদেশের এর অবস্থান। আমি যেহেতু এখানে একটি খুবই স্বাভাবিকভাবে মনে রাখার একটি কৌশল হিসেবে যেহেতু নামগুলো উল্লেখ করেছি, আমি বলতে চাচ্ছি যে যেহেতু আমি নামগুলোকে উল্লেখ করেছি যে গৌর মামু বর্তমানে চাঁপাইয়ের বীর। গৌর আমরা গৌর জনপদ করতে চাচ্ছি, মামু মালদহ, মু দিয়ে মুর্শিদাবাদ এবং বর্ত যেটা দিয়ে বর্ধমান, এবং চাঁপাই দিয়ে তো চাঁপাইনবাবগঞ্জ, এবং বীর দিয়ে বীরভূম। আমরা পড়ছিলাম প্রাচীন জনপদ।
আমরা গৌর জনপদকে পড়ছিলাম এবং আমরা দেখতে পেয়েছি যে আমাদের বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ নিয়ে বাকি অংশগুলো কিন্তু ভারতের অংশ। যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাজা শশাঙ্ক এই গৌর জনপদের একদম দুর্দণ্ড প্রতাপশালী রাজা ছিলেন, রাজা শশাঙ্ক। আমরা রাজা শশাঙ্কের একটি ছবি একটু দেখে নিতে চাচ্ছি যে রাজা শশাঙ্ক ছিলেন তেমনই একজন খুবই শক্তিশালী রাজা, যিনি বিশ্বাস করতেন মাইট ইজ রাইট। রাজা শশাঙ্কের এই যে ছবি এখানে দেখতে পাচ্ছি আমরা রাজা শশাঙ্ককে, রাজা শশাঙ্কের দুর্দণ্ডশালী একজন প্রতাপশালী একজন রাজা, যিনি সমগ্র গৌড় অঞ্চলকে একত্রিত করে শাসন করেছিলেন এবং সেটি ছিল 7ম শতকে। এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে 20 থেকে 30 বর্গ কিলোমিটার ছিল ওনার রাজ্যের আসলে ব্যাপ্তি। শশাঙ্ক এতটাই প্রতাপশালী ছিলেন এবং এতটাই তার জনপদকে তিনি শাসন করেছিলেন এত দুর্দণ্ডভাবে, আমরা এখানে রাজা শশাঙ্কের কিছু মুদ্রাকেও দেখতে পাই, তৎকালীন রাজা শশাঙ্কের মুদ্রা। আমি এখানে আরেকটি মুদ্রার কথা বলবো যে স্বর্ণ মুদ্রা রাজা শশাঙ্কের। রাজা শশাঙ্ক যিনি 7ম শতকে এই পুরো গৌড় অঞ্চলকে একসাথে করে তিনি শাসন কার্য চালিয়েছিলেন এবং এই অঞ্চলের উন্নয়ন, এই অঞ্চলের ব্যক্তি এবং এই অঞ্চলের সুখ বিলাস, এই অঞ্চলের ঐশ্বর্য কিংবা এই অঞ্চলের পরিব্যক্তির দিকে কিংবা এই অঞ্চলের উন্নয়নের দিকে যার অধিকতর নজর ছিল। আমরা এই প্রসঙ্গে একটু আসলে বলে নিতে চাই যে যে জনপদগুলোর কথা আমি উল্লেখ করছি কিংবা বলতে চাচ্ছি বা বলছি, জনপদগুলোর আয়তন আসলে এটি কোনো নির্দিষ্ট ভূখণ্ডকে ঘিরে সবসময় একরকম ছিল না। এটি রাজাদের শাসনাধীনের কৌশল, তাদের প্রক্রিয়া, তাদের শক্তি, তাদের যুদ্ধের দামামা কিংবা তাদের রণকৌশল কিংবা তাদের শৌর্য বীর্যের ব্যক্তি ধরেই কিন্তু এর প্রসার বা এর আকারের পরিবর্তন কখনো কখনো হয়েছিল। যাই হোক, আমরা ফিরছি, আমি পড়ছি প্রাচীন বাংলার জনপদ বা ওল্ড টাউনশিপ অফ বাংলা। আমরা এর পরে যেটি দেখতে পাচ্ছিলাম যে রাজা গৌড়ের সময়, গৌড়ের এই সময়ই, শশাঙ্কের সময়ই এই গৌড় অঞ্চলকে কর্ণসুবর্ণ ছিল তার রাজধানী। আমরা কর্ণসুবর্ণকে এখানে আমার যে ম্যাপে আমি আবার একটু দেখাবো যে কর্ণসুবর্ণটা অ্যাকচুয়ালি কোথায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরপরে যেটা গৌড় অঞ্চলের পরে যে রাজা গৌড়কে শাসন করেছিলেন রাজা শশাঙ্কের পরে, তিনি হচ্ছেন লক্ষণ সেন। লক্ষণ সেনের তিনিও আরেকজন খুবই ঐতিহ্যবাহী এবং নিজের রাজ্যকে নিজের মতো করে ব্যাপৃত ঘটানো কিংবা নিজের মতো করে শাসনের যিনি চেষ্টা করেছেন কিংবা নিজের আয়ত্তে রাখার কিংবা নিজের শক্তির লড়াইয়ে যিনি ব্যস্ত ছিলেন, তেমনি একজন রাজা হলেন রাজা শশাঙ্ক। আমরা শশাঙ্ককে দেখতে পাই যে শশাঙ্কের সময়ে গৌড়কে তিনি লক্ষণাবতী, লখনৌতি ইত্যাদি লক্ষণ সেনের আমলে আমরা দেখতে পাই যে নামগুলো ছিল। এবং এরপরে পাল আমলে যেটি গিয়ে আমরা তারপরেই আমরা এর নাম ডাক আমরা আসলে দেখতে পাই যে এই গৌড় অঞ্চলের বা এই গৌড় জনপদের যে শাসন ভার, যে পর্যায়ক্রমিক রাজা শশাঙ্ক এবং লক্ষণ সেনের মধ্য দিয়ে আমরা বর্তমানে এই গৌড় অঞ্চলকে একটি প্রাচীন জনপদ হিসেবে, তারপরেই আমাদের ইতিহাসের এই ধারাবাহিকতায়, কালের এই বিবর্তনের ধারাবাহিকতায় আমরা গৌড় জনপদকে পেয়েছি। এবং যেটি হর্ষবর্ধনের লেখায় যেটি জানা যায় যে এটি সমুদ্র উপকূল থেকে খুব বেশি দূরে ছিল না। আমরা চলে যাচ্ছি, আমি এখানে শশাঙ্কের যে কথা বলছিলাম এবং গৌড় জনপদের যে কথা বলছিলাম, আমি গৌড় জনপদের কিছু ঐতিহ্যবাহী ফটকের একটু ছবি দেখাতে চাই। যে
এটি গৌর লক্ষণাবতী মানে গৌর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ একটি ফটক তরুণদ্বার, এবং যেটির নাম হচ্ছে লুকোচুরি দরজা। আমি এখানে আরেকটি দরজার কথা, আরেকটি গুরুত্বপূর্ণ প্রধান ফটকের ছবি যেখানে দেখাতে চাচ্ছি, এটির নাম হচ্ছে দাখিল দরজা। এগুলো গৌর জনপদের রাজাদের ঐতিহ্যের স্মারক। এবং আমি এখানে যেটা আরেকটি বলতে চাচ্ছি, এখানে আমি সব কিছু গুরুত্বপূর্ণ ফটকের চিত্রকে একসাথে আসলে শো করতে চাচ্ছি, যে এর কারুকার্যময়তা, এর প্রকাশ ভঙ্গি, এর নির্মাণ কৌশল এবং এর ব্যাপ্তি ঘিরেই আমরা বুঝতে পারি সেই সময়কার রাজাদের তাদের ঐতিহ্য, ঐশ্বর্য, তাদের মানসিকতা এবং তাদের শাসনের নানান রকম প্রসেস কিংবা নানান রকম বিচার কিংবা নানান রকম কৌশলকে আমরা দেখতে পাই তাদেরই এই নানা রকম নিদর্শনের মধ্য দিয়ে। আমি বলতে চাচ্ছি এর পরের জনপদের কথা যদি আমরা বলতে চাই, সেটি হচ্ছে পুন্ড্র। পুন্ড্র জনপদের কথা গৌড়ের পরে আমি পুন্ড্র জনপদের কথা বলতে চাচ্ছি। আমি আবারও সেই চিত্রটিকে দেখাতে চাই, যে আমি বলছিলাম যে গৌড় জনপদ আমাদের এই বাংলাদেশের বাইরেই অধিকাংশ অংশটি ব্যাপৃত, এবং পুন্ড্র হচ্ছে আমাদের মধ্যেই, আমাদের বাংলাদেশের ভেতরেই এর অবস্থান। আমি একটু এক ঝলক পুন্ড্র জনপদের কথা যেটি যদি বলতে চাই, পুন্ড্র জনপদ আসলে যে অঞ্চলগুলোকে ঘিরে, আগে অঞ্চলগুলোর পরিচিতি আমরা যদি দেখতে চাই, সেগুলো হচ্ছে যে আমাদের বাংলাদেশের বগুড়া, রাজশাহী, রংপুর এবং দিনাজপুর। আমাদের বাংলাদেশের বগুড়া, রাজশাহী, রংপুর এবং দিনাজপুর এই অঞ্চলগুলো হচ্ছে আমাদের পুন্ড্র। এখানেই হচ্ছে আমাদের বাংলাদেশের রাজশাহী, বগুড়া, রংপুর এবং দিনাজপুর অঞ্চল। এই অঞ্চলগুলোকে ঘিরেই হচ্ছে আমাদের আজকের এই পুন্ড্র জনপদ। এবং পুন্ড্র জনপদ হচ্ছে জনপদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদ। প্রায় ২৫০০ বছরের পুরনো জনপদ হচ্ছে এই পুন্ড্র জনপদ। এবং আমরা যদি ব্যাখ্যা করি, পুন্ড্র শব্দটি আসলে এসেছে পৌন্দ্রিক শব্দ থেকে। পৌন্দ্রিক শব্দের অর্থ আসলে আখ বা চিনি। স্বাভাবিকভাবে ওরকমও বলা যায় যে আমাদের এখন যে আখের বা চিনির ম্যাক্সিমাম কলগুলো বা কারখানাগুলো কিন্তু আসলে ওই বঙ্গেই। যাই হোক, সেটি বলার জন্য বলছি। আমরা পুন্ড্র জনপদের যে পরিচয় আমরা পাচ্ছি বা পুন্ড্র জনপদের কথা আমি বলতে চাচ্ছি, এটি বৈদিক যুগে, বৈদিক সাহিত্যে কিংবা মহাভারতে আমরা এই জনপদের উল্লেখ দেখতে পাই। একটি অতি প্রাচীন জনপদ হচ্ছে পুন্ড্র জনপদ, এবং যার রাজধানী হচ্ছে পুন্ড্রনগর। যার যেই পুন্ড্র জনপদের রাজধানীকে আমরা পুন্ড্রনগর, পুন্ড্রবর্ধন বলতে পারি, এবং যেটি বর্তমানে মহাস্থান গড় হিসেবে যেটি আখ্যায়িত আমাদের এই বঙ্গে। আমরা পুন্ড্র জনপদের যে মৌর্য আমলে আসলে অনেক যুগে যুগে অনেক শাসক, রাজাধিরাজ এই অঞ্চলের শাসন কাজে ছিলেন, শাসনে ব্যাপৃত ছিলেন। আমরা মৌর্য দেখতে পাই, গুপ্ত যুগের কথা জানতে পারি, এবং আমরা পাল, সামন্ত এবং পরবর্তীতে আমরা ইসলাম ধর্মের প্রচারের ব্যক্তির কথাও আমরা এই অঞ্চলকে ঘিরে এবং হয়েছে এবং শাসন আমরা দেখেছি। পর্যায়ক্রমে ইতিহাস আমাদের তাই বলে। পুন্ড্র যুগের একজন বিখ্যাত এবং খুবই স্মরণীয় রাজাকে আমরা এখানে দেখতে পাচ্ছি, রাজা বিক্রমাদিত্য। খুবই প্রভাবশালী, প্রতাপশালী একজন রাজা বিক্রমাদিত্য, যার আমলে সাহিত্য সংস্কৃতির উর্বর চাষ হয়েছিল, এবং যিনি তার মননে, মগজে, শৌর্যে, বীর্যে এই অঞ্চলকে আসলে দুর্দণ্ডভাবে শাসন করেছিলেন, এবং তিনি এই অঞ্চলকে নিজের মতো করে ব্যাপ্তি করেছিলেন বা বিস্তৃতি ঘটিয়েছিলেন তার শক্তিমত্তা, বুদ্ধিমত্তা এবং শাসনের কৌশল দিয়ে। আমরা পুন্ড্র জনপদের যে আরো যেটি দেখতে পাই, যে আসলে এই জনপদটি যদিও তো প্রাচীন, সেই ২৫০০ বছর আগেই যার অবস্থানটি ছিল, সেই পুন্ড্র জনপদ সত্যিকার অর্থে রাজনৈতিকভাবে,
এটি ধর্মীয়ভাবে অ্যাকচুয়ালি সাংস্কৃতিকভাবেও এর ডেভেলপমেন্ট ছিল, এর বিকাশ ছিল, একটা সংস্কৃতির একটি উন্নয়নের একটি প্রকাশ কিংবা ধারা ছিল, এবং যেটি আমরা অশোকের সময়ে এসে অ্যাকচুয়ালি এটি তার এই ঐতিহ্যকে হারিয়ে ফেলে। আমরা পড়ছিলাম পুণ্ড্র জনপদকে ঘিরে। পুণ্ড্র জনপদের আমরা যেটি দেখতে পাই, আমি আবারও যদি নেই, আমরা দেখতে পাচ্ছি যে পুণ্ড্র জনপদের দক্ষিণে হচ্ছে পদ্মা। এই যে পুণ্ড্র জনপদ, তার দক্ষিণে হচ্ছে পদ্মা নদী, আমাদের যেটি ভারতে গঙ্গা, এবং যখন আমাদের বাংলাদেশে প্রবেশ করেছে সেটি পদ্মা, রাজশাহী দিয়ে। আমাদের এটি হচ্ছে দক্ষিণে পদ্মা, পশ্চিমে এটি হচ্ছে গঙ্গা। আমাদের যেটি দক্ষিণে হচ্ছে পদ্মা, পশ্চিমে হচ্ছে গঙ্গা নদী, এবং যেটি পূর্বে হচ্ছে করতোয়া। আমরা একটি মানচিত্রের আমাদের হাতের ডান দিকে যেটি, সেটি হচ্ছে আমাদের পূর্ব, আমাদের হাতের বাঁ দিকে যেটি, মানচিত্রের আমি উল্টো দিকে দাঁড়িয়েছি, আমাদের হাতের বাঁ দিকে যেটি, বাঁ দিকটি হচ্ছে মানচিত্রের বাঁ দিকটি হচ্ছে পশ্চিম, ডান দিকটি হচ্ছে পূর্ব। আমাদের একটু এটি স্মরণে আমরা রাখবো। আমাদের বাঁ দিকটি হচ্ছে পশ্চিম, ডান দিকটি হচ্ছে পূর্ব, উত্তর দিক হচ্ছে, উপরের দিক উত্তর, নিচের দিক দক্ষিণ। তা আমরা কি বলেছি, পুণ্ড্র জনপদের দক্ষিণে হচ্ছে পদ্মা, তার পশ্চিমে হচ্ছে গঙ্গা, আর তার পূর্বে হচ্ছে করতোয়ার অবস্থান। আমরা পড়ছিলাম প্রাচীন জনপদ, বাংলার প্রাচীন জনপদগুলো, দ্য ওল্ড টাউনশিপ অফ বাংলা। আমার এরপরের জনপদের নাম হচ্ছে, আমি এটি এক কথায় বরেন্দ্র পুণ্ড্র জনপদকে যদি মাথায় রাখতে চাই, টেকনিক্যালি আমার একটি সূত্রর মধ্য দিয়েও আমরা সেটিকে রাখতে পারি, এবং সেটি হচ্ছে বরাবর রং দিন। যদি এটিকে আমরা মাথায় রাখি, যেমন আমি গৌড়ের বেলায় বলেছিলাম, গৌর মামু বর্তমানে চাপায়ের বীর, আর বরাবর রং দিন, ব দিয়ে বগুড়া, রা দিয়ে রাজশাহী, রং বর হবে না, রং দিয়ে রংপুর, এবং দিন দিয়ে দিনাজপুর। মনে রাখার কৌশল হিসেবে আমাদের বিভিন্ন, আমি এর আগেও বলেছি, আমাদের নানান রকম পড়ার জীবনে, একাডেমিক জীবনে হোক কিংবা চাকরি জীবনে হোক, নানান রকম এক্সামের মধ্য দিয়েই তোমাদেরকে যেতে হয়, এবং এগুলো যদি সত্যিকার ভাবে আমরা মনে রাখতে চাই, কিছু কিছু কৌশলকে আমরা নিজের মধ্যে আয়ত্ত করতে পারি। নেক্সট দেন আমি চলে যাব, আমাদের নেক্সট জনপদের নাম হচ্ছে বরেন্দ্র। বরেন্দ্র জনপদকে আমি উল্লেখ করতে চাচ্ছি, ঘুরে ফিরে সেই একই ম্যাপকে আমি বারবার সামনে আনতে চাচ্ছি, যে পুণ্ড্রের উপরের দিকটাই হচ্ছে আসলে বরেন্দ্র, উত্তর দিকে আমরা বরেন্দ্রের অবস্থান আমরা দেখতে পাচ্ছি, এবং এই বরেন্দ্র উত্তরবঙ্গে, আমাদের এখন বর্তমান বাংলাদেশের উত্তরবঙ্গেই হচ্ছে আমাদের তখনকার বাংলার বরেন্দ্র জনপদটি ছিল, এবং যেটি 9324 বর্গ কিলোমিটারের যার ব্যাপ্তি ছিল বলে আমরা জানি, এবং বৃহত্তর সোপানে এটি আসলে বিস্তৃত ছিল ভৌগোলিকভাবে, এবং আমাদের জিওগ্রাফিক্যাল স্কেল অনুযায়ী এটি ভূতাত্ত্বিক দিক থেকে এটি সোপানে, উচ্চতর ভূমিতে অ্যাকচুয়ালি এটি বিস্তৃত, যেটি আমরা জানি কিংবা বলতে পারি, বা যেটি আমরা দেখতে পাই। এটি আসলে বরেন্দ্র পাল রাজারা এটিকে নিজেদের পৈতৃক ভূমি বলে অ্যাকচুয়ালি মনে করতেন, এবং তারা এই জন্য এটিকে বারেন্দ্রিক নাম দিয়েছিলেন, এবং যার থেকে আজকের এই বরেন্দ্র অঞ্চলের বা যেই জনপদের বরেন্দ্র জনপদের কথা আমরা জানতে পারি। বরেন্দ্র জনপদটি অ্যাকচুয়ালি, যেটা আবারও আমি বলতে চাচ্ছি, যে এটি বর্তমানে বরেন্দ্র জনপদের অবস্থান, এটি করতোয়া। আমরা এখানে বরেন্দ্র পুণ্ড্রের উপরে হচ্ছে আমাদের বরেন্দ্রের অবস্থান। এটি বর্তমানে করতোয়া নদীর, গঙ্গা এবং করতোয়া হচ্ছে এইদিকে, গঙ্গা হচ্ছে আমাদের এই পাশে। গঙ্গা এবং করতোয়ার মাঝখানের অংশটুকুই কিন্তু বরেন্দ্র ভূমি হিসেবে চিহ্নিত। আমরা পড়ছি বরেন্দ্রকে পাল রাজাদের আগমনে এবং
মৌর্য এবং গুপ্ত যুগের এখানে খুবই প্রসার এবং ব্যাপ্তি ছিল এবং তারা এই অঞ্চলগুলোকে শাসনের সুবিধার্থে নিজেদের রাজ্য চালাবার নিমিত্তে এবং নিজেদের প্রশাসনিক কাজের জন্য কয়েকটি ইউনিটে বিভাগ করেছিল এবং পুণ্ড্র অ্যাকচুয়ালি সেই থেকেই জনপদগুলোর এই অংশ নাম আমরা পেয়েছি। আমরা বরেন্দ্র জনপদের যদি ভাগ করতে চাই বা স্বাভাবিকভাবে আমরা এটি বলতে পারি যে সব ঐতিহাসিকরা কিছু কিছু ঐতিহাসিক অ্যাকচুয়ালি বলে থাকেন যে এটি বরেন্দ্র পুণ্ড্রেরই অংশ। যাই হোক, আমি বরেন্দ্র জনপদগুলোকে একটু দেখাতে চাচ্ছি। পশ্চিমে হচ্ছে মহানন্দা, আমাদের বরেন্দ্র, যেহেতু আমি বারবার আমাদের ম্যাপের মানচিত্রের দিকেই আমাদের আসতে হচ্ছে, কারণ আমরা ভূমিকে পড়ছি, আমরা ল্যান্ডস্কেপকে পড়ছি, যেটি সত্যিকার অর্থে নদীকে নিয়েই, নদী পাহাড় অরণ্যকে নিয়েই হচ্ছে যা বিচরণ কিংবা বিন্যাস। আমি পশ্চিমে আমাদের বরেন্দ্রকে আমরা পড়ছিলাম, পশ্চিমে মহানন্দা এবং পূর্বে করতোয়া। এর আগেও আমি যেটি বলে গিয়েছিলাম যে গঙ্গা এবং করতোয়ার মাঝের অংশ। বরেন্দ্র ভূমিতে যেটি আছে, কোন কোন অঞ্চলকে ঘিরে, আমাদের বাংলাদেশের কোন অঞ্চলকে ঘিরে অ্যাকচুয়ালি বরেন্দ্র আমাদের বাংলাদেশের বগুড়াকে ঘিরে, আমাদের বাংলাদেশের রাজশাহীকে ঘিরে, আমাদের বাংলাদেশের নওগাঁকে ঘিরে এবং আমাদের বাংলাদেশের দিনাজপুরকে ঘিরে এবং আমাদের বাংলাদেশের রংপুরকে ঘিরে বরেন্দ্র অঞ্চলের ব্যাপ্তি ছিল। আমরা এটিকেও যদি রাখি যে বরেন্দ্র নামটিকে যদি আমি বিন্যাস করি, আমার মনে রাখার জন্য, বরেন্দ্রের অঞ্চলগুলোকে মনে রাখার জন্য খুবই সহায়ক হবে। যেমন ব, র, ন, দ এবং র। বরেন্দ্রর নামটিকে যদি, শব্দটিকে ব, র, ন, দ, র যদি আমি অক্ষর হিসেবে বিন্যাস করে ফেলি, ব দিয়ে বগুড়া, র দিয়ে আমাদের রাজশাহী, ন দিয়ে নওগাঁ, দ দিয়ে দিনাজপুর এবং র দিয়ে হচ্ছে রংপুর। আমি পড়ছিলাম হচ্ছে প্রাচীন বাংলার জনপদ, ওল্ড টাউনশিপ অফ বাংলা। ইতোমধ্যে আমি গৌড়ের কথা বলেছি, আমি পুণ্ড্রের কথা বলেছি এবং আমি বরেন্দ্রর কথাও বলেছি। আমাদের নেক্সট জনপদের নাম হচ্ছে বঙ্গ। জনপদের কথা, বঙ্গের আমরা দেখতেই পাচ্ছি, আমি অনেক কিছুই লেখার চেষ্টা করেছি এই কারণে যে এর আগেই আমি শুরুতেই যেটি বলে নিয়েছিলাম যে আজকে আমার এই টপিক অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট একটি টপিক। এটি শুধু প্রাচীন বাংলায় আমাদের জনপদগুলোর যে পরিচয় আমরা পেয়েছি, জানতে পেরেছি, এগুলোর নামগুলো শুধু তাই নয়, এবং দেখতে পেয়েছি, তার অবস্থানকে জানতে পেরেছি, শুধু তাই নয়, এই জনপদগুলো আমাদের বর্তমানে বাংলাদেশেও এবং ভারতের অংশেও এখনকার সময় পর্যন্ত বা এটি থাকবে। এর গুরুত্ব, এর ভূমিকা, এর বিন্যাস অবয়ব এবং এর সৌর্যবীর্যের ধারা কিংবা যেটি বলা যায় এর বিকাশ, কারণ ঐতিহ্য, সংস্কৃতি, ভূতাত্ত্বিক অববাহিকা, আবহাওয়ার বিন্যাসই বলি না কেন, কিংবা নেচারের প্রাকৃতিক পরিবর্তন কিংবা সোপানের বা বিন্যাসের যে ধারাতেই আমরা যাই না কেন, সেটি শুরু থেকেই কিন্তু পর্যায়ক্রমিক তার উত্তরণ কিংবা বিন্যাস কিংবা প্রকাশ কিংবা বিচরণ কিংবা ফোকাস হয় বলেই আমরা সবাই বিশ্বাস করি। আমি পড়ছিলাম বঙ্গ জনপদের এর আগে যেটি আমি বলতে গিয়ে ভুলে গেছি, যেটি বলছিলাম যে যদি এককভাবে কোনো জনপদকে আসে, সেটি তোমাদের স্বাভাবিকভাবেই যদি বলতে পারি, যদি 10 নম্বরের কোয়েশ্চেনে আসে বঙ্গ জনপদের বিশ্লেষণ করো, কিংবা পুণ্ড্রের আলাদা করেও জনপদগুলো এককভাবেও আসতে পারে, 2-4টে মিলিয়েও নাম দিয়েও আসতে পারে, অথবা শুধু তাকে ঘিরেও আসতে পারে। যেভাবেই হোক না কেন, আমি কিন্তু আমার বলার
চেষ্টায় কিন্তু কোয়েশ্চেনের উত্তরগুলো থাকছে। আশা করি তোমরা মন দিয়ে শুনে সেই উত্তরগুলিকে বের করার চেষ্টা করবে। আমি প্রথমেই কিন্তু কোয়েশ্চেনের ধারণা কিংবা তার রূপকে কেমন থাকতে পারে, কেমন আমাদের মুখোমুখি হতে হয়, কি ধরনের জানার কিংবা জিজ্ঞাসা আমাদের সামনে আসতে পারে এই জনপদগুলোকে ঘিরে, আমি কিন্তু সেটি বলে গিয়েছি প্রথমেই। আমি নেক্সট দিন এখন বলছি যেটি, সেটি হচ্ছে বঙ্গ। বঙ্গ ইটস ইম্পর্টেন্ট একটি ভাইটাল জনপদ, কারণ এই বঙ্গ আমার এই বাংলাদেশের কে একেবারে মধ্য অংশকে ঘিরেই প্রায়। তো সো ইটস এ ভাইটাল জনপদ হচ্ছে বঙ্গ। বঙ্গের ব্যাপারে অনেক কিছু জানার, বলার এবং বোঝার আমাদের আসলেই রয়েছে, অবকাশ রয়েছে। বঙ্গকে অনেকখানি আসলে জানা উচিত, জানতে হয়, এবং আমি মনে করি জানা প্রয়োজন। আমি পড়ছিলাম বঙ্গের কথা। আমরা বঙ্গ জনপদের প্রথম যে পরিচয় পাই, বঙ্গ শব্দটির, বঙ্গ জনপদের যে পরিচয়ের প্রথম প্রকাশ কিংবা ফোকাস আমরা আসলেই যেখানে পাই, সেটি হচ্ছে ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে। ঋগ্বেদ সাহিত্যের যে শাখা আছে চারটি, একটি হচ্ছে ঐতরেয় আরণ্যক। আমি আজকে কিছু বইয়ের প্রচ্ছদ তোমাদের দেখাতে চেষ্টা করব। আসলে উপায় নেই যে হাতে ধরে সেগুলোকে ছোঁয়া কিংবা সেগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করা। কাজে এই দূরের এই প্রসেসের মধ্য দিয়েই, এই অনলাইন এই প্রক্রিয়ার মধ্য দিয়েই আমি তোমাদের মানুষ পটে এটার ছবি দেখাতে চাই, যাতে প্রচ্ছদের মধ্য দিয়ে আমাদের মননে কিছুটা জাগরণ কিংবা সে যুগের রেশ কিংবা অনুভূতির কিছু স্বাদ ভেতরে জাগাতে পারি। ঋগ্বেদ, এই ঋগ্বেদের ঐতরেয় আরণ্যকে আমরা বঙ্গ জনপদের প্রথম উল্লেখ পাওয়া যায়। ঐতরেয় আরণ্যক ঋগ্বেদের ঐতরেয় আরণ্যকে আমরা বঙ্গ জনপদের প্রথম উল্লেখ পেয়েছি। অ্যান্ড দেন এরপরে আমরা যেটি পেয়েছি সেটি হচ্ছে আমাদের কালিদাসের রঘুবংশে। আমরা মহাকবি কালিদাসের রঘুবংশে আমরা বঙ্গ জনপদের উল্লেখ পেয়েছি। এখানেও আমি একটি প্রচ্ছদ দেখাতে চেয়েছি তোমাদের। কালিদাসের রঘুবংশ, আমরা এর জনপদের উল্লেখ পেয়েছি, এবং যেটি উনি ৫ম শতকে লিখেছিলেন, এবং যেখানে আসলে যেটা বর্ণনা করা আছে যে উনি যেখানে সৈন্যদের, এই বঙ্গের সৈন্যদের পরাজিত করে আসলে এখানে যারা নৌবিদ্যায় পারদর্শী ছিল, এই বঙ্গকে উৎখাত করেই এই জনপদের আসলে সৃষ্টি হয়েছে এবং এই জনপদের ব্যাপ্তি ঘটেছে। এই জনপদের উল্লেখ, বঙ্গ জনপদের উল্লেখে আমরা যেটি আরো দেখতে পাই যে যার বিভিন্ন, আমি প্রথমেই যেটি আসলে বলে নিতে চাচ্ছি যে সেটি হচ্ছে যে এই বঙ্গ জনপদের উল্লেখ আমরা বিভিন্ন ধর্মগ্রন্থ বলি, সেটা আমি হিন্দু পুরাণ সাহিত্য বলি কি বুদ্ধিস্ট বলি কি ইসলামী বলি, মানে প্রত্যেকটি ধর্মে তাদের পুরাণ সাহিত্য ঐতিহ্যে আসলে এই বঙ্গ জনপদের উল্লেখ আমরা দেখতে পেয়েছি। প্রথম যেটি আমি বলে গিয়েছি যে যেটি আমি ঋগ্বেদের ঐতরেয় আরণ্যকে আমরা যেটি পেয়েছি, আমরা মহাকবি কালিদাসের রঘুবংশের যার উল্লেখ আছে, এবং আমরা আরেকটি যেটি পাই সেটি হচ্ছে যে আমরা ধর্মসূত্র, রামায়ণ এবং মহাভারতে আমরা এর উল্লেখ পাই। আমি এখানে 3টি বইয়ের প্রচ্ছদই তোমাদের দেখাতে চাচ্ছি। ধর্মসূত্র, রামায়ণ অ্যান্ড মহাভারত। আমরা দেখতে পাচ্ছি এখানে। এর আগে যেটি আমি বলতে চাই যে সেটি হচ্ছে যে কৌটিল্যের অর্থশাস্ত্রে গ্রন্থেও আমরা এর বঙ্গ শব্দের, বঙ্গের উল্লেখ দেখতে পেয়েছি। আমরা যে ছবি দেখতে পেয়েছি, চাণক্য, ইনি অর্থমন্ত্রী ছিলেন এবং তিনি কুটিল বিদ্যায় এতটাই পারদর্শী ছিলেন যে তার উপাধি হয়েছিল
কৌটিল্য। সেই কৌটিল্যের অর্থশাস্ত্রেই আমরা এটি দেখতে পেয়েছি, বঙ্গের শব্দের উল্লেখ দেখতে পেয়েছি, এবং যেখানে বর্ণনা আছে এই গ্রন্থে যে একসময় এই বঙ্গে নরম সাদা সুতি কাপড় উৎপাদিত হতো। আমরা এই বর্ণনার মধ্য দিয়ে এই বঙ্গের সৌর্য, এই বঙ্গের যে উন্নয়ন, এই বঙ্গের ডেভেলপমেন্ট তখন থেকেই, এবং এর যে ঐতিহ্য, সেই ঐতিহ্যেরই ফোকাস, সেই ঐতিহ্যেরই নমুনা আমরা এই বর্ণনাতে দেখতে পাচ্ছি। এরপরে আমরা যেটি দেখাচ্ছিলাম যে ধর্মসূত্র, রামায়ণ এবং মহাভারতেও আমরা এর বঙ্গ শব্দকে, বঙ্গকে দেখতে পেয়েছি, বঙ্গ জনপদের উল্লেখ আমরা পেয়েছি। ধর্মসূত্রে যেটি বর্ণনায় যেটি আছে, যে ধর্মসূত্রে যেটি আসলে পাওয়া যায় সেটি হচ্ছে যে আর্যরা, এই গ্রন্থে যেটি দেখা যায় যে আর্যরা পবিত্রতার আলোকে এই অংশকে, এই অঞ্চলকে 3টি ভাগে ভাগ করেছিল, এবং তৎকালীন জনপদ 3টি ভাগে ভাগ ছিল এই অংশে। এবং আমরা রামায়ণে যেটি দেখতে পাই, রামায়ণে যেখানে দেখতে পাই আমরা যে অযোধ্যায়, আমরা যে অযোধ্যার সঙ্গে মিত্রতা স্থাপনকারী, অযোধ্যার সঙ্গে মিত্রতা স্থাপনকারী দেশের নাম আমরা এখানে হিসেবে আমরা বঙ্গের কথা এখানে দেখতে পাই। এবং আমরা আরেকটি যেটি উল্লেখ করেছিলাম যে মহাভারত, মহাভারতে ভীমের দিগ্বিজয় অংশে, দিগ্বিজয় অংশে আমরা যেটি দেখতে পাই যে পুন্ড্র এবং কুশি, পুন্ড্র এবং কুশি নদীর তীরের রাজাকে পরাজিত করে এই রাজ্যকে, এই রাজ্যের, এই বঙ্গ রাজ্যকে আক্রমণ করা হয়। তাহলে আমরা কি দেখতে পেয়েছি যে ধর্মসূত্র, মহাভারত এবং রামায়ণ, আমরা এই 3টি গ্রন্থেই বঙ্গের শব্দের, বঙ্গের জনপদের এবং তার বর্ণনা, তার প্রকাশ এবং এর ব্যক্তি, এর কার্যক্রমের আমরা উল্লেখ দেখতে পেয়েছি। আমরা প্রাচীন, এরপরে আমরা যেটি দেখতে পাই বুদ্ধ ধর্মগ্রন্থের মধ্যে, যদি আমি ফিরতে চাই, আমি এর আগেই বলেছিলাম আমরা বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থের মধ্যে এই বঙ্গ জনপদের কথা আমরা দেখতে পেয়েছি, বঙ্গ জনপদের আলোচনা পেয়েছি, বঙ্গ জনপদের ঐতিহ্যের কথা পেয়েছি, বঙ্গ জনপদের প্রকাশ, বঙ্গ জনপদের কাজ, বঙ্গ জনপদের যে ফর্মুলেশন ছিল, এবং এখানে রাজাদের শাসনের প্রসেস, উৎপাদিত বস্ত্র, উৎপাদিত জিনিস, এবং এখানে জনগণ এবং রাজার মধ্যে সম্পর্কের যে সোপান এবং তাদের যে পারস্পরিক মিথস্ক্রিয়া, সে সবগুলোরই পরিচয় কিংবা প্রকাশ কিংবা ফোকাস কিংবা আলো আমরা এই ধর্মগ্রন্থগুলোর মধ্যেই সেগুলোর ছায়া পড়েছে। আমি এবার বুদ্ধ ধর্মের আরেকটি বইয়ের নাম, যেটি প্রাচীন বৌদ্ধ ধর্মের অঙ্গুত্র নিকায়া, প্রাচীন বৌদ্ধ ধর্মের গ্রন্থ অঙ্গুত্র নিকায়াতেও আমরা এই বৌদ্ধ ধর্মের, এই বঙ্গের আমরা উল্লেখ দেখতে পেয়েছি। আমরা এরপরে যেটি আরো বলা যায় যে এবার যদি আমরা মুসলিম মুসলিমের দিকে তাকাই, যে আমাদের আবুল ফজলের, ঐতিহাসিক লেখক আবুল ফজলের, যিনি আকবরের সভাকবি ছিলেন, যে ঐতিহাসিক লেখক আবুল ফজলের দ্য আইনি আকবরী, দি আইনি আকবরী গ্রন্থে এই বঙ্গ শব্দের উল্লেখ আছে, কিভাবে বঙ্গ থেকে বাঙ্গাল, আজকের এই বাংলার উন্নয়ন ঘটেছে, বিকাশ হয়েছে, আমরা সেটি দেখতে পাই আবুল ফজলের আইনি আকবরীতে। এটি আসলে আইনি আকবরীটা হচ্ছে সম্রাট আকবরের অ্যাকচুয়ালি আত্মজীবনীমূলক রচনা, যেখানে আবুল ফজল সেই রচনাতে, এই আত্মজীবনী বর্ণনাতেই এই বঙ্গের উল্লেখ তিনি করেছেন। আমরা দেখতে পাই যে যেখান থেকে আসলে এই বঙ্গ নামটি এসেছে। আমরা এরপরে যেটি বলতে পারি যে মিনহাজি সিরাজের তফকাতি নাসিরি, আমি প্রথমেই বলেছিলাম এই বঙ্গকে ঘিরে অনেক আলোচনা এবং অনেক গুরুত্ব আছে এর অন্যান্য জনপদের চেয়ে। এই বঙ্গ জনপদের উল্লেখ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমাদের সামনে এসেছে। তফকাতি নাসিরি ঐতিহাসিক লেখক মিনহাজি সিরাজের আমি দেখতে পেয়েছি, আমরা দেখতে পেয়েছি, এর মধ্যেও উল্লেখ আছে। এবং আমরা আরো বলতে পারি যে এই তফকাতি নাসিরিতে আমরা ভাগীরথীর পূর্ব তীরে আসলে এই এই বঙ্গদেশের উল্লেখ আছে বলেই আমরা জানি, এবং যেটি
যা বাংলার আমাদের আজকের বাংলার যেটি পূর্ব দক্ষিণ দিকে, আমাদের আজকের বাংলার পূর্ব দক্ষিণ দিকে এই জনপদের অবস্থান বলে আমরা দেখতে পেয়েছি। আমরা যেটিকে পড়ছিলাম আমাদের এই বঙ্গ, এটা পূর্ব দক্ষিণ দিকে। পূর্ব মানে হচ্ছে আমি বলছিলাম আমাদের হাতের বাঁ দিক, পূর্ব দক্ষিণ দিকে নিচের দিক, পূর্ব দক্ষিণ দিকে এই বঙ্গ জনপদের অবস্থান। এবং আমি আরো একটু উল্লেখ করতে চাই যে জিয়াউদ্দিন বারানি গোলাম হোসেন সলিমের আমি এর আগে দেখাতে চাই, গোলাম হোসেন সলিমের রিয়াজুস সালিতিনে আমরা এই বঙ্গ জনপদের উল্লেখ পেয়েছি। এবং যেখানে তিনি দেখিয়েছিলেন যে হিন্দের পুত্র এই বঙ্গের সন্তানরা কিভাবে বাংলায় বসতি স্থাপন করে, সেটি তিনি এই গ্রন্থে দেখিয়ে গেছেন। আমরা জিয়াউদ্দিন বারানির তারিখি ফিরোজ শাহী গ্রন্থেও আমরা এই বঙ্গকে দেখতে পেয়েছি এর আগে, যেটি বলছিলাম এটিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আমরা পড়ছিলাম বঙ্গ জনপদ, প্রাচীন বাংলার একটি জনপদ হচ্ছে বঙ্গ জনপদ। আমরা এই বঙ্গ জনপদকে ঘিরে এতক্ষণ পর্যন্ত আমি যে হিন্দু পুরাণ কিংবা আমাদের বুদ্ধিস্ট কিংবা মুসলিম যে লেখকেরা, ঐতিহাসিকরা, চিন্তাবিদরা কিংবা যারা এই বঙ্গকে ঘিরে কাজ করেছেন, লিখেছেন, ভেবেছেন, আমি তাদের কিছু নমুনা স্বাক্ষর প্রচ্ছদ আমি দেখাতে চেষ্টা করেছি। এবং আমি সবশেষে এটা বলতে চাই যে আমাদের যে আধুনিক ঐতিহাসিক লেখকদের কথাও আমি শুধু বলবো, শুধু পুরনোদের কথাই যে আমরা আলোচনা করব সেটি নয়। আমাদের আধুনিক ঐতিহাসিকদের মধ্যে আমি 3 জনকে নাম দেখাতে চাই। আমি এখানে 3 জনের ছবিকে নিয়ে আসছি। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, উনি হচ্ছেন নিহারঞ্জন রায়, এবং তিনি হচ্ছেন রমেশ চন্দ্র মজুমদার। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, নিহারঞ্জন রায় এবং রমেশ চন্দ্র মজুমদার আমাদের এই আধুনিক ঐতিহাসিক এই 3 জনের আলোচনাতে, তাদের লেখায় এই বঙ্গ শব্দের উৎপত্তি আমরা জানতে পেরেছি। এবং আর্যদের তারা যেটি বলতে চেয়েছেন যে আর্যদের ভারতবর্ষে আগমনের পর অ্যাকচুয়ালি এই বঙ্গের উৎপত্তি হয়েছে। এবং যেটি তারা আরো বলতে চেয়েছেন যে আর্যরা আসলে 1500 খ্রিস্টপূর্ব 1500 শতকে তারা যেটি করেছে, 15,000 বছর পূর্বে তারা উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে আসলে এইখানে এই অংশে প্রবেশ করেছে। এবং খ্রিস্টীয় প্রথম শতকে তারা যেটি বলতে চেয়েছেন যে খ্রিস্টীয় প্রথম শতকে আর্য এবং অনার্যের সংমিশ্রণে অ্যাকচুয়ালি এই বঙ্গ জনপদের উৎপত্তি ঘটেছে। এবং যার ফ্লো কিংবা ধারা কিংবা যার ব্যাপ্তি কিংবা যার পরিচয় কিংবা যার প্রবাহমানতা এখনো চলছে, অদ্যাবধি চলছে এবং চলবে। আমরা পড়ছিলাম বঙ্গ জনপদকে ঘিরে বঙ্গ জনপদের কথা। আমরা জানি যে শামসুদ্দিন ইলিয়াস শাহী আমলে আমরা শামসুদ্দিন ইলিয়াস শাহকে আমরা জানতে পারি, যিনি এই তৎকালীন এই পুরো বাংলাকে বাংলার এই মূলক নামে যিনি একসাথে করেছিলেন। আমরা ইলিয়াস শাহের বংশের সম্রাট ইলিয়াসের এই চেষ্টায় আমরা এই বাংলা জনপদকে মুলুকি বাংলা নামে আমরা জানতে পারি। তারপরে পরবর্তীতে আমরা মোগল সম্রাট জাহাঙ্গীরের যে নিযুক্ত ইসলাম খান সেনাপতি, তার কাছ থেকেই তিনি এই বাংলার একটি সত্যিকার একটি পরিচয় দিতে চেষ্টা করেছেন বা ফরমেশন আনার চেষ্টা করেছেন এবং একটি শক্ত রাজনৈতিক একটি ফোকাস বা একটি শক্ত রাজনৈতিক কাঠামো তৈরি করার চেষ্টা করেছেন। এবং এর পরে পর্যায়ক্রমে কালের পালাবদলে এবং সামনের দিকে যখন আমরা এগোচ্ছি, ততদিনে আমরা ব্রিটিশ শাসনাধীনে ইংরেজরা একে নাম দিয়েছিল বেঙ্গল প্রেসিডেন্সি। এবং আমরা যেটিকে পর্যায়ক্রমে আরো ধীরগতি সামনের দিকে যখন আমরা যাচ্ছি, এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে এটি 1947 সালে যেটিকে দেশভাগের পর 47-এর দেশভাগের যখন আমাদের দুটো অংশে ভাগ করে দেওয়া হলো, যেটি হিন্দুস্তান এবং পাকিস্তান দুটো অংশে ভাগ করে দেওয়া হলো বা
আমরা যেটিকে এখন পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ হিসেবে আমাদের এই বাংলাদেশকে পেয়েছি, এই আমরা এখন এটি দেখতে পাই। এবং আমরা আরো জানি যেটা যে 1956 সালে অ্যাকচুয়ালি এটির নাম হয়েছিল পূর্ব পাকিস্তান। এবং আমরা আরো বলতে পারি যেটি যে 1962 সালে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু এক আলোচনায় উনি আসলে বলেছিলেন যে এই আমরা কেন এটি পাকিস্তান থাকবে, আমরা পূর্ব পাকিস্তান শব্দটি আমাদের এই অংশে থাকা উচিত নয়, কারণ প্রথাগত ভাবেই বা প্রাচীনত্ব ভাবেই বা আদিগত ভাবেই এই অংশটির নাম যেখানে বঙ্গ হিসেবে ছিল, তো তিনি ওই আলোচনাতে এই অংশের নাম বঙ্গ রাখার জোরদার আলোচনায় নিয়ে আসেন এবং যেটি 1970 সালের নির্বাচনের পরে তিনি এই অংশটিকে বাংলাদেশ হিসেবে নাম হিসেবে রাখতে চেয়েছেন এবং রেখেছেন। আমরা পড়ছি হচ্ছে বঙ্গ জনপদকে ঘিরে। আমরা জানি যে বর্তমান বাংলাদেশের, আমি এর আগেও যেটি দেখাতে চেয়েছিলাম এই ম্যাপে, যে বর্তমান বাংলাদেশের আমরা যে আমার সামনে একটি বাংলাদেশের যে মানচিত্র রয়েছে, এই বর্তমান বাংলাদেশের আমাদের আসলে দক্ষিণ পূর্ব দিকে হচ্ছে আমার এই বঙ্গ জনপদের অবস্থান, বা নদীগত ভাবেও যদি আমি এটিকে দেখাতে চাই, ফোকাস করতে চাই, সেটি হচ্ছে যে এইখানে আমি নদীগত ভাবে দেখাতে চাচ্ছি যে এই বঙ্গদেশের উত্তর দিকে হচ্ছে গঙ্গা ও পদ্মা, এই বঙ্গদেশের উত্তর দিকে হচ্ছে গঙ্গা এবং পদ্মা উত্তর দিকে, এবং এর পশ্চিম দিকে যদি যেটা দেখাতে চাই সেটা হচ্ছে ভাগীরথী নদী, এবং পূর্ব দিকে যদি দেখাতে চাই সেটি হচ্ছে ব্রহ্মপুত্র এবং মেঘনা, এবং নিচে হচ্ছে বঙ্গোপসাগর দক্ষিণে। আমরা পড়ছিলাম প্রাচীন বাংলার জনপদগুলো, যার ধারাবাহিকতায় ভূতাত্ত্বিকভাবে, রাজনীতিগতভাবে, ঐতিহাসিকগতভাবে কিংবা পর্যায়ক্রমিকভাবে আজকের এই বাংলাদেশকে আমরা পেয়েছি। সেই বাংলাদেশের অবস্থানের গত অংশে এই বঙ্গের অবস্থান, আদি বঙ্গের এই অবস্থানটি কোথায় ছিল সেই ব্যাখ্যার চেষ্টা আমি এতক্ষণ করেছি। এবং আমরা বঙ্গ জনপদের অ্যাকচুয়ালি কোন জনপদকে অংশটুকে আমি দেখানোর চেষ্টা করেছিলাম আকারগতভাবে, মানচিত্রগতভাবে। এবং আমি যদি এখানে একটি বাক্যের মধ্য দিয়ে, টেকনিকের মধ্য দিয়েও আমি মনে রাখতে পারি যে বঙ্গ জনপদ, বঙ্গের সিংহ বরিখুর ফরিদ কুকাজ ঢাকতে, বঙ্গের সিংহ বরিখুর ফরিদ কুকাজ ঢাকতে পটু। বঙ্গের সিংহ, বঙ্গ তো বঙ্গই, সিংহ হচ্ছে ময়মনসিংহ, এবং বরিখুর, বরিখটা শব্দটা দিয়ে আমি এখানে বরিশালকে নিয়ে আসতে পারি, ফরিদ দিয়ে ফরিদপুর নিয়ে আসতে পারি, আর কুকাজের কু দিয়ে আমি কুমিল্লাকে নিয়ে আসতে পারি, ঢাকতে ঢাক দিয়ে আমি ঢাকাকে নিয়ে আসতে পারি, এবং পটু দিয়ে পটুয়াখালীকে নিয়ে আসতে পারি। তো ময়মনসিংহ, এবং আমরা যে অঞ্চলগুলিকে পাচ্ছি যে ময়মনসিংহ, বরিশাল, ফরিদপুর, কুমিল্লা এবং ঢাকা, পটুয়াখালী ইত্যাদি এই বঙ্গের অংশ ছিল বলে আমরা জানি। নেক্সট দেন আমি যেটি করছিলাম, আমরা এরপরে যেটিকে বলবো সেটি হচ্ছে সমতট। আমাদের নেক্সট জনপদটি হচ্ছে সমতট। সমতটকে ঘিরেই আমার কথা, যে সমতটটা আসলে কি। সমতট হচ্ছে যে আমাদের এই বঙ্গেরই আসলে দেখতে পাই দক্ষিণে যেটি সমতটের অবস্থান বঙ্গ জনপদের। সমতটকে বঙ্গের প্রতিবেশী আসলে এটি, এবং হিউয়েন সাং যিনি এটিকে কামরূপের নিম্নাঞ্চল বলেছেন অ্যাকচুয়ালি সমতটকে। আমরা এই বঙ্গেরই নিম্নাঞ্চলকেই আমরা সমতট বলবো, এবং যেটি কুমিল্লা, অ্যাকচুয়ালি কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলকে ঘিরে, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলকে ঘিরেই হচ্ছে এই সমতটের অবস্থান। এবং সমতটের যে ব্যাপারটি আছে যে সেটি হচ্ছে যে খ্রিস্টীয় এর যে কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলকে ঘিরেই এর অবস্থান, এবং আমরা এই সমতট অঞ্চলে নানান
রকম বৌদ্ধ বিহার, নানান রকম ঐতিহ্য এবং যে বিহারের সন্ধান আমরা এই সমতট অঞ্চলে পেয়েছি কুমিল্লাতে, যেটি বর্তমানে যেখানে অনেকগুলো বিহার, শালবন বিহার, মহাস্থানগড়, নানা রকম বিহারকে বুদ্ধ বিহারকে আমরা দেখতে পেয়েছি। এবং চীনা পরিব্রাজক হিউয়েন সাং যেখানে নানান রকম বিহারের কথা তার বর্ণনায় উল্লেখ করে গেছেন। আমরা এখানে কয়েকটি বিহারের দেখতে পাই, যে মহাস্থানগড়ের এটা তো বগুড়াতে, আমরা এখানে দেখতে পাই এটি আমাদের সমতটের একটি চিত্র। আমরা এখানে আরেকটি বিহারের চিত্র দেখতে পাচ্ছি। আমরা কুমিল্লার ঐতিহ্যবাহী শালবন বিহারের চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা পড়ছিলাম সমতটকে ঘিরে, যেটি মূল ভূখণ্ড কুমিল্লা এবং আমাদের নোয়াখালী অঞ্চলকে ঘিরে, এর যেটি রাজধানী হচ্ছে বর্তমানে আমাদের কুমিল্লার 12 কিলো পশ্চিমে, 12 মাইল পশ্চিমে বড়কামতা নামক স্থান হচ্ছে সমতটের রাজধানী। আমি এরপরে যেটি বলবো সেটি হচ্ছে যে জনপদের কথা আরেকটু বলে নেই, যে এটিকে আমরা মনে রাখবো সমকোণ, মানে সমকোণ, যেটা 90 ডিগ্রি যে সমকোণ আছে, সমকোণ মাথায় থাকলে আমাদের সমতটের অঞ্চলটা মাথায় থাকবে। মানে হচ্ছে সমতট, কু দিয়ে হচ্ছে কুমিল্লা, আর ন দিয়ে হচ্ছে নোয়াখালী। আমরা এখানে যে নানান রকম বিহারগুলো আমরা দেখতে পেয়েছি, দেববংশীয় রাজারা যেখানে ময়নামতি এবং শালবন বিহার দেববংশীয় রাজাদের আবাসস্থল ছিল এবং তারাই এখানের এই বিহারগুলোকে নির্মাণ করেছিলেন। আমরা দেখতে পাই যে দেববংশের 3য় রাজা আনন্দদেব, তিনি শালবন বিহার তৈরি করেছিলেন আনন্দ বিহার, এবং দেববংশের 4র্থ রাজা ভবদেব, তিনি তৈরি করেছিলেন আসলে শালবন বিহার। এবং যেখানে হিউয়েন সাং, চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর বর্ণনা মতে যেখানে তখনই 4000 ছাত্রের পাঠদান কর্মসূচি ছিল এবং অধ্যয়নরত ছিল। যাই হোক, অনেক ঐতিহ্যবাহী এবং অনেক সাংস্কৃতিক, অনেক খুবই ফরমেটিভ এবং খুবই ঐতিহ্যবাহী এবং খুবই গ্লোরিয়াস একটি অঞ্চল ছিল এই বিহারগুলো, যেখানে জ্ঞানের অন্বেষণ হতো, যেখানে জ্ঞানের পরিভ্রমণ হতো, যেখানে আনন্দলোকে বিচরণ হতো, যেখানে মানব মনের সূক্ষ্মাতি সূক্ষ্ম বোধের যেখানে জানান হতো, এবং যার পরিচর্যা, যত্ন এবং বিচরণ কিংবা বিকাশ এই বিহারগুলোর মধ্য দিয়েই আমাদের সামনে এসেছে কিংবা প্রতিভাত হয়েছে বলেই আমরা বিশ্বাস করি। আমরা পড়ছিলাম বঙ্গকে, এবার আমরা যেটি পড়ব সেটি হচ্ছে হরিকেন। আমাদের আরেকটি জনপদ হচ্ছে হরিকেন। প্রাচীন আমরা জানি যে চীনা পরিব্রাজক ইৎসি আসলে এই হরিকেল জনপদের বর্ণনা দিয়েছেন। আমরা দেখতে পাই যে এখানে আমার সেই ম্যাপকে আবার আমি মানচিত্রকে নিয়ে আসছি। হরিকেল, চীনা পরিব্রাজক ইৎসিং এই হরিকেল জনপদের বর্ণনা দিয়েছে। আমার মানচিত্রের পূর্ব দিকে আমি দেখতে পাচ্ছি এই হরিকেলের অংশ। আমাদের সিলেট এবং চট্টগ্রামের এই অংশটুকু তৎকালীন ত্রিপুরা, সিলেটের পরে তৎকালীন ত্রিপুরা এবং ভারতের ত্রিপুরা এবং আমাদের পার্বত্য চট্টগ্রামের এই শৈলচূড়া, এগুলো হচ্ছে হরিকেলের অংশ, যেটি আমরা জানি। এবং ইৎসিং এর বর্ণনায় আমরা চীনা পরিব্রাজক ইৎসিং এর বর্ণনাতে আমরা এটা দেখতে পাচ্ছি, এবং যেটি বলা যায় যে বর্তমানে ত্রিপুরার শৈলচূড়া যেটি আছে, যে শৈল প্রাচীর এবং সিলেট এবং চট্টগ্রামের অংশকে ঘিরেই আমাদের এই হরিকেল। এবং আমরা আরো যেটি বলতে পারি যে এটিকে এক লাইনের মধ্যে টেকনিক্যালি যদি আমি দেখাতে চাই, সেটি হচ্ছে যে চটপটে রিপন সিলেটে হরিরূপ করলো, চটপটে রিপন সিলেটে হরিরূপ করলো। চটপটে চট হচ্ছে চট্টগ্রাম, আর রিপন তো না, সিলেট, আর হরিরূপ হরি হচ্ছে আমরা হরিকেলকে শনাক্ত করছি। আমি এরপরের জনপদে যেটি চলে যাব সেটি হচ্ছে চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপ আমাদের আরেকটি জনপদ। আমি এখানে দেখতে পাচ্ছি যে চন্দ্রদ্বীপের কথা।
নিচের দিকে আমাদের এখানে আরেকটি জনপদের নাম হচ্ছে চন্দ্রদ্বীপ। বর্তমানে আসলে এই চন্দ্রদ্বীপের যে অংশটি বর্তমানে বরিশালের পূর্ব নামই হচ্ছে আসলে চন্দ্রদ্বীপ আমরা জানি, যেটি 1796 পর্যন্ত যার নাম ছিল এবং যেটি পূর্ব বাংলার পূর্ব নাম ছিল, এবং 1797 সালে এটি বাকেরগঞ্জ হিসেবে যেটি নামাঙ্কিত হয়েছে বলে আমরা এই চন্দ্রদ্বীপের কথা জানতে পারি। এবং আমরা আরো জানি যে 1801 সালে এই বাকেরগঞ্জ থেকে বরিশাল নামটি এসেছে, এবং আমরা এখানে এটি ধলেশ্বর এবং মেঘনার আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের মেঘনার মোহনা এবং আমাদের বঙ্গোপসাগরের উত্তাল মালা, যে এই মোহনাটি হচ্ছে চন্দ্রদ্বীপের অবস্থান। এবং এটি পাল যুগে আসলে এর খুব সমৃদ্ধি ছিল, এবং এটি বাকুল্লা কিংবা বাকেরগঞ্জ হিসেবে তখন পরিচিত হতো, আমরা যেটি দেখতে পেয়েছি। আমরা পড়ছিলাম প্রাচীন বাংলার জনপদগুলো, এবং আমার শেষের দিকে আমি আরেকটি জনপদের উল্লেখ করতে চাচ্ছি, সেটি হচ্ছে তাম্রলিপ্তি। তাম্রলিপ্ত হচ্ছে আমাদের আরেকটি জনপদ। আমি যদি এই মানচিত্রটাকে দেখাতে চাই, এইখানে তাম্রলিপ্ত অ্যাকচুয়ালি আমার জনপদের, আমার ভূখণ্ডের বাংলাদেশের ভূখণ্ডের বাইরের একটি অংশ, যেটি ভারতের অংশ। তাম্রলিপ্ত আসলে এটি হরিকেল, যেটা আমরা দেখতে পাচ্ছি হরিকল তো উপরে একেবারেই দক্ষিণ দিকে, হরিকেলের নিচে এটা তমলুক অঞ্চলে আসলে এই তাম্রলিপ্তের অংশ। এটি 7ম শতকের দণ্ডভুক্তি নামে এর পরিচিতি ছিল, 7ম শতকে। এবং এটি আমরা দেখতে পাই যে গঙ্গার, আমাদের এই গঙ্গার বিধৌত ধারা এবং বঙ্গোপসাগরের যে অংশ মিলনস্থল, একেবারে বন্দর, এটি একেবারে নিম্ন দিকে দক্ষিণ দিকে, এটিকে একটি বাণিজ্যিক বন্দর হিসেবে বেশি সুপরিচিত এবং উল্লেখযোগ্য, এটি আমরা জানি। এবং আমাদের আরেকটি জনপদকে দিয়ে আমি শেষ করতে যাব, সেটি হচ্ছে আমাদের রারো জনপদ। রারো জনপদের ব্যাপারটি যেটি এখানে আমরা দেখতে পাই যে রারোকেও আমাদের ভারতের অংশ হিসেবেই আমরা জানছি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই নীল অংশটুকু, এটি হচ্ছে আমাদের রারো জনপদ। এবং রারো জনপদের ভাগীরথী, এবং আমরা যেটা দেখতে পাই যে ভাগীরথীর পশ্চিম তীর আসলে রারো জনপদের অংশ, এবং অজয় নদীর অজয় নদীর দুটো অংশ, একটি উত্তর রারো এবং আরেকটি দক্ষিণ রারো হিসেবে রারো জনপদকে ভাগ করা হয়েছে। এবং আমরা আরো যেটি দেখতে পাই যে এটা এখানে রারো অঞ্চলে যেটি আছে সেটি মুর্শিদাবাদের পশ্চিম অঞ্চল এবং বীরভূমের হুগলি অঞ্চল, মুর্শিদাবাদের পশ্চিমাঞ্চল এবং হুগলি, মুর্শিদাবাদের পশ্চিমাঞ্চল এবং বীরভূম, এই হচ্ছে উত্তর রারো। আর দক্ষিণ রারোতে আমরা হুগলি অংশকে পাচ্ছি, পশ্চিমবঙ্গের হুগলি জেলাকে পাচ্ছি। এবং আমার জনপদের একদম সর্বশেষ যে জনপদের উল্লেখ আমি করব, এবং সেটি হচ্ছে কামরূপ। কামরূপ সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের জনপদেরই বাইরের অংশ বলেই আমি জানি। আমরা যেটি দেখতে পেয়েছি কামরূপ, আমার এই মানচিত্রের মধ্যেই আমি সেটি দেখাতে চাচ্ছি যে এই যে আমাদের সিলেটের উত্তরে হরিকেলের এই যে হচ্ছে কামরূপের অবস্থান। কামরূপ কামাখ্যার কথা আমরা সবাই জানি আসলে, যে কামরূপ কামাখ্যার সেই জাদুকরী প্রভাব, এবং ওখানে ছেলেরা কখনোই ফিরতে পারে না, ওখানে নারী সাম্রাজ্যের বিস্তৃতি, নারীরাই হচ্ছে প্রধান, এবং নানা রকম মোহময় পূজা অর্চনা এবং জাদুবিদ্যার অংশ হিসেবেই যেটা আমাদের কাছে এখন বর্তমানে পরিচিত, বা পূর্ব থেকেই আমরা এরকম জেনে আসছি। এবং কামরূপ ভারতের জলপাইগুড়িতে বা আসামের অংশ হচ্ছে আসলে কামরূপ। আমরা পড়ছিলাম প্রাচীন জনপদগুলো, বাংলার আমার এই প্রাচীন বাংলার জনপদগুলোকেই আজকে আমি পড়ার চেষ্টা করলাম। আসলে খুব চেষ্টা করেছি, বা আমি চাইবো যে তোমরাও এই জনপদগুলোকে সত্যিকার অর্থে পুঙ্খানুপুঙ্খরূপে জানার আমরা চেষ্টা করব। যাই হোক, আমি শেষ করে দিচ্ছি। আমরা পড়েছি গৌড় জনপদ, আমরা পড়েছি পুন্ড্র, আমরা জনপদগুলো কয়টি অংশে সেটি গৌড় পড়েছি, আমরা পুন্ড্র পড়েছি নাম্বার 2, আমরা বরেন্দ্র পড়েছি নাম্বার 3, আমরা বঙ্গ পড়েছি নাম্বার 4, আমরা সমতট পড়েছি নাম্বার 5, আমরা হরিকেল পড়েছি নাম্বার 6, আমরা চন্দ্রদ্বীপ পড়েছি নাম্বার 7, আমরা তাম্রলিপ্ত পড়েছি নাম্বার 8, এবং আমরা রারো পড়েছি নাম্বার 9, এবং আমরা কামরূপ জনপদকে পড়েছি নাম্বার 10।
10টি জনপদের কথা এখানে আমি বলেছি এবং প্রথম থেকেই আমি বলে নিয়েছি, যদি তো এই বাংলার জনপদগুলো প্রাচীন বাংলার জনপদের কথা বলে তাহলে সবগুলো জনপদেরই বর্ণনা আমাদের রাখতে হবে সামনে, এবং সেই আয়োজনগুলোকে সত্যিকার অর্থেই আমাদের ছবি মানচিত্র অফকোর্স শোয়িং দেখাতে হবে আমাদের, যে জনপদের পরিচিতির জন্য অত্যন্ত কোথায় আছে সেটি তার অবস্থানগত দিকের ব্যাখ্যা অ্যাটলিস্ট মানচিত্রের মধ্য দিয়ে যাওয়াই বেশি দরকার বলে বা প্রয়োজন, বা এটি যথার্থ ওয়ে বলে আমার কাছে মনে হয়। আর যেটি আমি বলবো যে যদি কোয়েশ্চেনে শুধু বাংলাদেশের অংশের জনপদগুলোর কথা আসে সেটিকেও আমি মাথায় রাখবো, কোয়েশ্চেনের প্যাটার্নকে খেয়াল করব, উত্তরের যথার্থতা দেখতে চাইবো এবং সেভাবেই আমার উত্তরের দিকে আমি এগিয়ে যাব। তো যাই হোক, আজকে আমার ক্লাসের এই পর্যন্তই আমি সমাপ্তি ঘটাতে চাচ্ছি। আমরা জানতে পারি যে করোনার সেই প্রতাপ প্রভাব তো চলছে এবং খুবই আশার কথা যে আমরা সবাই ভ্যাকসিনেটেড হচ্ছি। আমরা অনেকেই নিয়েছি এবং অনেকেই রেজিস্ট্রেশন করেছি এবং আশা করি তোমাদের মধ্যেও সেটি পর্যায়ক্রমিকভাবে বয়সের ভার্সিটিগুলো খুলে দিলে একেবারেই লাস্টলি সবাইকেই আসলে সরকার সেই আওতায় নিয়ে আসবেন এবং আমরা করোনা মুক্ত একটি জীবনকে, একটি সুস্থ জীবনকে, আমরা একটা হেলদি লাইফকে ওয়েলকাম জানানোর জন্য এই যে সরকারের একটি প্রচেষ্টা, সরকারের উদ্দেশ্য এবং মহৎ উদ্যোগ, আমি চাইবো আমরা সবাই মিলে চাইবো আমাদের এই সরকারকে সহযোগিতা, নিজেকে সহযোগিতা করতে, সরকারকে সহযোগিতা করতে এবং সর্বোপরি আমার এই প্রিয় দেশটিকে, আমার এই প্রিয় ভূখণ্ড এবং আজকের আমারই লাল সবুজের এই বাংলাদেশকে আমাকে তেমন করে আমি যেন ভালোবাসি, নিজে সুস্থ থাকি এবং আমার এই দেশ মাতৃকাকে সুস্থ রাখার চেষ্টা করি। আল্লাহ হাফেজ সবাইকে।